সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে খেয়ে রনিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে, কারণ রনি হবে এই বিয়ের সাক্ষী। রনির বাড়ি থেকে বের হতেই রনিদের বাসার গেটের সামনে হাসি তার বাবাকে দেখতে পেল, আর তিনি হাসি ও আকাশের দিকে তাকিয়েছিলেন। হাসি চোখের সামনে তার বাবাকে দেখে ভয়ে গলাটা শুকিয়ে যেতে লাগলো। আকাশ কি করবে বুঝতে পারছে না। তবে কি তারা ধরা পড়ে গেল? তাদের কি আর বিয়ে করা হবে না? দৌড় দিয়ে যে দুজন চলে যাবে তারও উপায় নেই, কারণ উনি তো গেটের সামনেই দাঁড়িয়ে আছেন। হাসি ও আকাশ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাসির বাবা ওয়াজেদ আলী ধীর পায়ে হাসির দিকে এগুতে লাগলেন। ওয়াজেদ আলী যতই হাসির কাছে আসছে ততই হাসির ভয় বেড়ে চলেছে। হাসি শক্ত করে আকাশের হাত ধরে আছে। হাসি, নরম কণ্ঠে ডাক দিলেন ওয়াজেদ আলী। বাবার এমন মায়া মাখা স্বরে হাসি মাথা উঁচু করে বাবার দিকে তাকালো। আমাকে ক্ষমা করে দিস মা। কথাটা শুনে হাসি চমকে ওঠে। এটা কি বলছে তার বাবা? মারে, আমি ছোট থেকে তোকে কখনো আদর করতে পারিনি, তোর কাছে আসতে পারিনি, তোর সাথে কথা বলতে পারিনি, তোর আবদারগুলো পূরণ করতে পারিনি, এমনকি তোর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদও করতে পারিনি। জানি আমি ক্ষমার অযোগ্য, তাও বাবা হিসেবে ক্ষমা করে দিস। জানিস হাসি, তোর যেমন আমার আদর পেতে ইচ্ছে করে, তেমনি আমারও তোকে আদর করতে ইচ্ছে করে, তোর মুখের বাবা ডাক শুনতে ইচ্ছে করে। কথাগুলো বলে থেমে গেলেন ওয়াজেদ আলী। উনিও আজ কাঁদছেন। হাসি কোনো কথা বলছে না, শুধু চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। চোখ মুছে আবারও বলতে লাগলেন, জানিস মা, আমি বাধ্য হয়ে তোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। পিয়াস পিহুর জন্মের আগ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু পিয়াসের জন্মের পর থেকে শায়লা আমার সাথে রোজ রোজ ঝগড়া করে তোকে নিয়ে। মাস শেষে আমার পুরো বেতনটা নিয়ে নিত, যাতে আমি তোকে টাকা বা অন্য কিছু কিনে না দিতে পারি। এ নিয়ে আমি কিছু বললে তো অশান্তি শেষ নেই। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় এসে একটু রেস্ট নিতে ইচ্ছে করে। রোজ রোজ ঝগড়া অশান্তি করতে ভালো লাগে না, তাই চুপ থাকতাম। তাও মাঝে মধ্যে তোকে কিছু দিলে সেটা নিয়ে অশান্তির শেষ নেই, এমনকি তোকে কারণে অকারণে মারধর করত। সব আমি নীরবে সহ্য করতাম। না তো শায়লাকে কিছু বলতে পারতাম, আর না তো ওকে ছাড়তে পারতাম। অনেকবার ওকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু পিয়াস আর পিহুর মুখের দিকে তাকিয়ে আমি সেটা করতে পারিনি। বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। শায়লার এমন অত্যাচার আমার সহ্য হয় না, তাই আমি শুধু রাতটুকু বাসায় থাকি, আর বাকি সময়টুকু আমি বাইরে কাটিয়ে আসি। কথাগুলো বলেই মাথা নিচু করে ফেললেন ওয়াজেদ আলী। হাসি আজ কাঁদছে, খুব করে কাঁদছে, তবে এই কান্না দুঃখের নয়, সুখের। চোখ মুছে বাবাকে জড়িয়ে ধরল হাসি। ওয়াজেদ আলীও মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছেন। আজ কতদিন পর নিজের মেয়েকে এতটা কাছে পেলেন। হাসি বাবাকে ছাড়িয়ে ইশারায় জিজ্ঞেস করলো, আমি এখানে, তুমি জানলে কি করে? আর বাড়ির সবাই কি আমাকে খুঁজছে? কাল তুই পালিয়ে আসার সময় আমি তোকে ফলো করেছিলাম, আর বাড়ির কেউ তোকে খুঁজছে না, কারণ সবাই এখনো ঘুমাচ্ছে। কাল রাতে যখন তুই খাবার বাড়তে নিচে গেলি, তখন আমি তো রুমে গেলাম, আর তখনই আমি টেবিলের ওপর ওই চিঠিটা দেখতে পাই। তারপর আমার সব ঘুমের ওষুধগুলো ওদের রাতের খাবার দুধের মধ্যে মিশিয়ে দিয়েছে, যাতে তুই নিশ্চিন্ত মনে পালিয়ে যেতে পারিস, কেউ যেন তোকে ধরতে না পারে। তাই তো ফ্লাওয়ার বাসের আওয়াজও কারোর ঘুম ভাঙেনি। কথাগুলো বলে আকাশের হাত ধরলেন ওয়াজেদ আলী। বাবা, আমার মেয়ে ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়ে এসেছে, কখনো কারোর ভালোবাসা পায়নি। তোমাকে আমার মেয়েটা খুব ভালোবাসে। তুমি তোমার ভালোবাসা দিয়ে ওর জীবনটা নতুন করে সাজিয়ে দিও। আকাশ মুস্কি হেসে ওয়াজেদ আলীর হাত চেপে ধরে মাথা নাড়িয়ে আশ্বস্ত করল। এবার কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিল রনি, ওয়াজেদ আলী, হাসি, আকাশ। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, মোহরানা কত দিবেন? আকাশ হাসির দিকে তাকালো। হাসি মাথা নিচু করে রইল। তারপর আকাশ ওয়াজেদ আলীকে জিজ্ঞেস করলো, বাবা কত দিব? ওয়াজেদ আলী বললেন, তোমার যত ইচ্ছা দিয়ে দাও।
আপাতত আমার কাছে 5 লক্ষ টাকা আছে, তাই বলছিলাম 5 লক্ষ দিয়ে দিন। মোহরানা 5 লক্ষ টাকা ধার্য করা হলো। বিয়ে শেষে কাজীকে 7,000 দিয়ে বেরিয়ে গেল আকাশ। এবার বিদায়ের পালা। হাসি ও আকাশ ওয়াজেদ আলীকে সালাম করে তিনি কিছু টাকা আকাশের হাতে গুঁজে দিলেন। বাবা, এগুলো কেন? এগুলো আমি আমার মেয়ের জামাইকে দিলাম। কিন্তু মা তো আপনার কাছে এই টাকার হিসেব চাইবে। সেটা আমি বুঝে নেব। কিন্তু কোনো কিন্তু না। আকাশ ও হাসিকে বিদায় দিয়ে নিজের বাড়ি চলে গেলেন ওয়াজেদ আলী। আকাশ ও হাসিকে নিয়ে নিজের বাড়ি চলে গেল। গোটা বাড়িতে এখন শুধু আকাশের মাই আছেন। আকাশ ও হাসি দুজনে মিলে আকাশের মা সালমা বেগমকে সালাম করে। এটা কি আকাশ? আকাশ মুখ কাচুমাচু করে বলল, আসলে মা, আমি বিয়ে করে ফেলেছি। আকাশের মা শান্ত স্বরে হাসিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ওর নাম হাসি। আমি ওকে জিজ্ঞেস করেছি, তোকে না। মাও কথা বলতে পারে না। তুই কি আমার সাথে মজা করছিস আকাশ? না মা, আমি সব সত্যি বলছি। কি শেষমেশ কিনা একটা বোবা মেয়ে আমার ছেলের বউ? হে আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? এখন এই মুখ আমি সমাজে কি করে দেখাবো? কোথায় ভেবেছিলাম তোকে ভালো ঘর, সুন্দর মেয়ে দেখে বিয়ে দেব। সেই ইচ্ছাটা আমার আর পূরণ হলো না। কি দেখলি এই বোবার মধ্যে? কি দেখে ওকে বিয়ে করলি আকাশ? কথাগুলো বলে বিলাপ করেই চলেছেন সালমা বেগম। মা, তুমি এমন কেন করছো? হাসি খুব ভালো মেয়ে। ভালো না চাই? দুনিয়ায় কি আর কোনো মেয়ে নেই? চেয়ে চেয়ে একেই কি বিয়ে করতে হলো? আচ্ছা বাদ দে, আমি মানলাম তুই ভুল করে ফেলেছিস। অত কিছু বুঝিসনি তুই। এবার এক কাজ কর, একে ডিভোর্স দিয়ে দে। না মা, আমি ওকে বিয়ে করিনি ডিভোর্স দেওয়ার জন্য। চুপ কর তুই। আমি এই বোবাকে কখনো মেনে নিব না। তুই যদি ওকে না ছাড়িস তবে তুই তোর বউ নিয়ে আলাদা হ। আমাদের মধ্যে আমি ওই বোবা রাখবো না। ঠিক আছে মা, আমরা আলাদাই খাবো। হাসি, চলো তুমি। আকাশ হাসিকে নিয়ে নিজের রুমে চলে যায়। হাসি, তুমি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেস্ট নাও। আমি যাচ্ছি দুপুরের খাবার নিয়ে আসবো। তখনই হাসি পেছন থেকে আকাশের হাতটা ধরে ফেলে। আকাশ পেছনে তাকায়। হাসি একটা চিরকুটে লিখে দিল, এখনো সময় আছে আকাশ, তুমি ভেবে দেখো, তুমি কোনো ভুল করছো না তো? আকাশ মুচকি হেসে বলল, না চিরকুটে রানী, আমার কিছু ভাবাভাবির দরকার নেই। আমি যেটা করেছি সেটা ভেবে চিন্তেই করেছি। আর তুমিও এ নিয়ে অযথা চিন্তা করো না প্লিজ। বলেই আকাশ বেরিয়ে গেল। ঘন্টা খানেকের মধ্যে আকাশ খাবার নিয়ে আসে। হাসি, চলো আমি তোমাকে খাইয়ে দিই। হাসি চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সরি হাসি, আমি কি কোনোভাবে তোমাকে হার্ট করেছি? হাসি কান্না ভেজা চোখে মাথা নাড়িয়ে না জানালো। তাহলে তুমি কাঁদছো কেন? হাসি একটা কাগজে লিখতে লাগলো, জানো আকাশ, আজ পর্যন্ত কেউ আমাকে এমন আদর করে খাইয়ে দেওয়ার কথা বলেনি। কেউ আমায় এতটা ভালোবাসেনি। আমারও খুব ইচ্ছে করে তোমাদের মতো কথা বলে আমার সব সুখ দুঃখ তোমার সাথে ভাগ করে নিতে। আজ আমার খুব ইচ্ছে করছে আমি চিৎকার করে সবাইকে জানিয়ে দিতে যে আমার স্বামী বেস্ট, যেমনটা প্রতিটি মেয়েই চায়। তারপর কাগজটা আকাশের দিকে এগিয়ে দিল হাসি। আকাশ মুচকি হেসে বলল, তুমি কথা বলবে হাসি, আমার মাধ্যমেই তুমি কথা বলবে। এবার হা করো তো। হাসি ইশারায় বলল, একটা শর্তে আমি তোমার হাতের খাবো। কি শর্ত শুনি তো? তোমাকে আমার হাতে খেতে হবে। ওরে বাস, এটাই তো আমি চাই। আমার লক্ষ্মী বউ, আমার চিরকুটে রানী, আমার হাসির রানী আমায় খাইয়ে দিক। প্রথমে আকাশ হাসির মুখে ভাত তুলে দিল, তারপর হাসি আকাশের মুখে। খাওয়া শেষ করে উঠতে না উঠতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। আকাশ দ্রুত নিচে নেমে এলো আর তার পিছু পিছু হাসি। নিচে এসে দেখলো তার ভাই, ভাবি ও বাবা এসেছেন। আকাশ হেসে হাসির দিকে তাকিয়ে বলল, হাসি, তুমি এনাদের সালাম করো। উনি আমার ভাই, আর ইনি তার স্ত্রী, আর উনি আমার বাবা প্লাস বন্ধু। হাসি গিয়ে প্রথমে বাবাকে সালাম করে। বাহ, আমার বৌমা খুব সুন্দর। ওহ সরি, ও তো আমার বৌমা নয়, ও আমার মা, ও আমার মেয়ে।
তুই জীবনে অনেক কষ্ট করেছিস, এবার থেকে তোর এই বাবা তোর সব দায়িত্ব নেবে। তুই করে বলাতে রাগ করিস না মা, তোকে আমার মেয়ের মতো দেখি তো, তাই তুই করে বললাম। বলে এক হাত দিয়ে হাসিকে জড়িয়ে ধরলেন। তার মানে তুমি সব জানতে সেলিম? তুমি সব জানো? তুমি জেনে শুনে আমার ছেলের এত বড় ক্ষতি হতে দিলে কি করে? উত্তর দাও সেলিম। সালমা, তুমি কি থামবে? কিসের ক্ষতির কথা বলছো তুমি? এই মেয়েকে একটু ভালোবেসে দেখো, ও তোমাকে নিজের মায়ের স্থান দেবে, খুব ভালোবাসবে তোমায়। চাই না ওর মা হতে। হাসি মাথা নিচু করে ভাবিকে সালাম করতে যায়। ইম্পসিবল, আমি এই বোবার সালাম নিতে পারবো না। ভাবি, নিয়ম অনুসারে আমার বউ তোমাকে সালাম করছে। তোমার সালাম নিতে ইচ্ছে করলে নিবে, আর ইচ্ছে না করলে নিবে না, কিন্তু ভুলেও আমার বউকে বোবা বলে সম্বোধন করবে না। আকাশ, সবে তো মাত্র বিয়ে করেছ, এখনই বউয়ের আঁচল ধরা হয়ে গেছ? আর বোবাকে বোবা বলবো না তো কি বলবো শুনি? আমি এই কথা বলাতে যদি বউয়ের আঁচল ধরা হয়ে যায়, তবে ভাইয়া কি ভাবি? আমি তো আর বউয়ের কথায় মা বাবাকে একা রেখে বউ নিয়ে ভাড়া বাসায় যাইনি ভাবি। একবার নিজের দিকটা ভেবে দেখো কি করেছ। এ বাড়িতে যত দিন ছিলে সব সময় মায়ের সাথে ঝগড়া করেছ। আমার বউ তোমার মতো এমন অসভ্য বর্বর নয়। সে ছোট বড় সবাইকে ভালোবাসার সম্বোধনে কথা বলতে জানে। আকাশ, মুখ সামলে কথা বলো। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমার ভাই আমাকে এত কিছু বলছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। ভাইয়া কি বলবে ভাবি? শোনো ভাবি, আমার বউয়ের অসম্মান আমি কিন্তু মেনে নিব না। সো আমার বউকে নিয়ে বাজে কথা বলার প্ল্যানিং থাকলে সেই প্ল্যানটা বদলে ফেলো। কারণ আকাশ খানের মুখের হাসি তার বউ হাসি, আকাশ খানের জীবনের খুশি তারই বউ হাসি। ভাবির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল আকাশ। হাসি চলো, আর কাউকে সালাম করতে হবে না তোমায়। বিকেলবেলা নতুন বউ দেখতে বাড়ি ভিড় জমে গেছে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন এসেছে। ওনাদের কথার আওয়াজ পেয়ে আকাশ হাসিকে নিয়ে নিচে নামে। সবাই হাসিকে দেখছে আর আজে বাজে মন্তব্য করছে। সালমা, শুনলাম তোমার বৌমা নাকি কথা বলতে পারে না, যাকে বলে বোবা বলে একটা মহিলা অট্টহাসিতে ফেটে পড়ল। কথাটা শুনে আকাশের মাথায় রক্ত উঠে গেল। ব্যাস, অনেক হয়েছে। আমিও কি বিয়ে করে এনেছি? ও আমার বউ। ও কোনো সার্কাসের জোকার নয় যে আপনারা সবাই দল বেঁধে ওকে দেখতে আসবেন। এখানে কি চাই আপনাদের? যান, বেরিয়ে যান। রেগে চিৎকার করে কথাগুলো বলল আকাশ। আর হাসি, তুমি এখানে সঙের মতো দাঁড়িয়ে কি দেখো? এদের কথা শুনতে কি খুবই ভালো লাগছে? চলো উপরে চলো। আকাশ হাসিকে নিয়ে উপরে চলে যায়। সালমা, তোমার বৌমা তো দেখছি তোমার ছেলেকে বশ করে নিয়েছে। এখনো সময় আছে, ছেলেকে কবজা করো, নইলে পরে পস্তাবে। হাসি কান্না করতে করতে ইশারায় আকাশকে বলল, ছেড়ে দাও আমায়। এভাবে আর কতজনের মুখ বন্ধ করবে? যেটা সত্যি মানুষ সেটাই তো বলবে। এটা তো সত্যি যে আমি কথা বলতে পারি না, আমি বোবা। চুপ করা হাসি, তোমার ধমকিতে এই সত্য কথাটা তো আর বদলে যেতে পারে না। আকাশ আর কিছু না বলে নিজের রুম থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় বাসায় ফিরে কোনো কথা না বলে হাসিকে কোলে তুলে নিয়ে নিচে এসে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি চালাতে লাগলো। হাসি ইশারায় বলল, আকাশ, কি হয়েছে তোমার? আমরা কোথায় যাচ্ছি? আকাশ কোনো কথা না বলে একটা ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। তারপর হাসি চোখ বেঁধে কোলে তুলে নিল। হাসি কিছুই বুঝতে পারছে না আকাশ কি করতে চাইছে। কিছু সময় পর হাসি অনুভব করলো ও এক জায়গায় স্থির হয়ে আছে। তখনই আকাশ হাসির চোখের বাঁধনটা আলগা করে দিল। হাসি নিজেকে একটা ফুল দিয়ে সাজানো গোছানো রুমে আবিষ্কার করলো। হাসি ইশারায় বলল, এটা কি আকাশ? এটা আমাদের বাসর ঘর। তো এখানে আসার মানে কি? বাড়িতে তো আর কেউ আমাদের বাসর ঘর সাজাই দিবে না, আর আমিও তো মা বাবার সামনে নির্লজ্জের মতো নিজের বাসর ঘর নিজে সাজাতে পারি না, তাই এখানে এক রাতের জন্য ভাড়া নিলাম। হাসি মুখ টিপে হাসছে। হাসি, আমি এখানে বসে আছি, তুমি একটু সেজে নাও। আজ আমার জন্য, আমার হাসি আজ শুধু আমার জন্য সাজবে। তবে হ্যাঁ, কপালে টিপটা কিন্তু আমি পরিয়ে দেব।
বলে হাসিকে আয়নার সামনে বসিয়ে দিল। জানো হাসি, তুমি এমনিতে অনেক সুন্দর। একটা ছেলেকে ঘায়েল করার জন্য তোমার সাজার প্রয়োজন হয় না। তোমার ওই মুখের হাসিটাই যথেষ্ট। হাসি আয়নার সামনে বসে হালকা মেকআপ করে নিল। আকাশ এসে হাসির কপালে টিপটা পরিয়ে দিয়ে হাসিকে কোলে করে নিয়ে খাটের ঠিক মাঝখানটায় বসিয়ে দিল। পকেট থেকে টাকার দুটো বান্ডিল বের করে হাসির হাতে ধরিয়ে দিল। হাসি চমকে যায়। বিয়ের রাতে এতগুলো টাকা আকাশ তার হাতে ধরিয়ে দিচ্ছে কেন? হাসি ইশারায় জিজ্ঞেস করলো, এগুলো কেন? উত্তরে আকাশ বলল, এগুলো তোমার মোহরানার টাকা। মোহরানা স্ত্রীর প্রাপ্য একটা ঋণ বিশেষ। স্ত্রীর দেনমোহর স্বামীর ওপর অবশ্য পরিশোধ্য বিষয়। এটি ফরজ। এজন্য যতটুকু পরিমাণ স্বামীর পক্ষে পরিশোধ করা সম্ভব সেই পরিমাণই দেনমোহর ধার্য করা কর্তব্য। না দেওয়ার ইচ্ছা পোষণ করে মোটা অঙ্কের দেনমোহর ধার্য করে সম্পাদিত বিয়ে শুদ্ধ হয় না। দেনমোহর একান্তভাবে স্ত্রীর প্রাপ্য। স্ত্রী যদি ইচ্ছা করেন তবে তাকে স্পর্শ করার আগেই স্বামীকে তা আদায় করে দিতে বাধ্য করতে পারেন। যদি পরস্পরের সম্মতিক্রমে সময় না হয় তবে তা বৈধ হবে, অর্থাৎ বিলম্বেও পরিশোধ করা যাবে। আমার কাছে 5 লক্ষ টাকাই ছিল, তাই বিয়েতে তোমার মোহরানা হিসেবে এই 5 লক্ষ টাকাই দিয়েছে। জানো হাসি, বিয়ের মোহরানা সম্পর্কে কোরআন কি বলে? তোমরা নারীগণকে তাদের মোহরানা বা একটা নির্দিষ্ট উপহার দিবে। যদি তারা সন্তুষ্ট চিত্তে মোহরানার কিছু অংশ ছেড়ে দেয়, তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করবে। সুন্নতি তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম পদ্ধতিতে বিয়ে হলে পাত্রের সাধ্যমতো দেনমোহর নির্ধারণ করা উচিত। কেননা অতিরিক্ত 8-10 লক্ষ টাকা দেনমোহর চাপে পিষ্ট অবশেষে ব্যর্থ হয়ে বইয়ের কাছে ক্ষমা মাপ চেয়ে নেয়, যা ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিরোধী। দিনের প্রতিটা কাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, তাই নিজের জামাতাকে ছোট করে পাপী করে অন্যরা কি করলো, কত মোটা অঙ্ক কষল, সেটা না দেখে তার এই সাধ্যের মধ্যে দেনমোহর নির্ধারণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মহিলাকে কম বা বেশি মোহরের বিনিময়ে বিবাহ করছে, মনে মনে তার হক আদায় দেওয়ার নিয়ত রাখেনি, তাকে ধোঁকা দিয়েছে, অতঃপর তার হক আদায় না করে মারা গিয়েছে, সে ব্যক্তি কিয়ামতের দিন ব্যভিচারী বা জেনাকার হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তাবারানী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারগিব 1807 নং আয়াত। কিন্তু আমি এগুলো দিয়ে কি করব? ইশারায় বলল হাসি, তোমার ইচ্ছে হলে খরচ করবে, আর না হলে কাল আমি তোমার নামে অ্যাকাউন্ট খুলে দেব। তুমি তোমার সেই অ্যাকাউন্টে টাকাটা জমা রাখতে পারো। তুমি নিয়ে নাও। না হাসি, আমি এতটাও ছোট লোক না যে বইয়ের মোহরানার টাকা দিয়ে আমি বিলাসিতা করব। টাকাটা তোমার কাছে রেখে দাও, ভবিষ্যতে তোমার কোনো কাজে লাগতে পারে। এবার হাসি দুহাত আকাশ মুষ্টিবদ্ধ করে বলল, তুমি আমার উপর সন্তুষ্ট তো হাসি? হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর আকাশ আবার বলল, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আমি তোমাকে কখনো ঠকাবো না, তোমাকে কখনো কষ্ট পেতে দিব না, কখনো ছেড়ে যাব না তোমায়, সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকব। তারপর হাসির মাথায় হাত বুলিয়ে বলল, চলো নফল নামাজ আদায় করে নি। দুজনে নামাজ আদায় করে হাসির কপালে চুমু খেলো আকাশ। আজ থেকে তোমার নতুন এক উপাধি দিলাম, চিরকুটে রানী থেকে চিরকুটে বউ। আকাশের জীবন হাসি, তার চিরকুটে বউ। এবার আমার প্রাপ্যটা মিটিয়ে দাও। হাসি হাতের ইশারায় বলল, কি এখনো বোঝো না? তুমি আমার বউ, আর একজন বউয়ের তার স্বামীর প্রতি কর্তব্য কি? তাকে ভালোবেসে সন্তুষ্ট করা। হাসি লজ্জায় লাল হয়ে গেছে। এত লজ্জার কিছু নেই হাসি, আজ থেকে আমরা স্বামী স্ত্রী বলে হাসির ঠোঁটে গাঢ় কিস করলো। তারপর একে অপরের ভালোবাসায় ডুব দিল। সকালবেলা হাসি আকাশকে ছাড়িয়ে উঠতে চাইলে আকাশ আরো শক্ত করে আঁকড়ে ধরে হাসিকে। এখন উঠতে হবে না, আরো কিছু সময় থাকো না। হাসি মুচকি এসে আকাশের বুকে মাথা রাখে। আমার চিরকুটে বউ বলে হাসির মাথায় হাত বুলাতে লাগলো। হাসি আকাশের বুক থেকে মাথা উঁচিয়ে হাতের ইশারায় জিজ্ঞেস করলো, এতবার করে মাথা হাত বুলাচ্ছ কেন? তোমার মা নেই, তাই আমি হাত বুলিয়ে দিচ্ছি। আমাদের ইসলাম এতটাই সহজ যে একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া তো
সোয়াব পাওয়া যায়। হাসি আর কোনো কথা বলল না। হোস্টেল থেকে বের হয়ে দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে হালকা নাস্তা করে নিল। তারপর একটা ব্যাংকে গিয়ে হাসির নামে একটা অ্যাকাউন্ট খুলে টাকাগুলো জমা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি ঢুকতে দেখতে পেল তার ভাবি এখনো যায়নি। বউ শাশুড়ি মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। আকাশ কারোর সাথে কোনো কথা না বলে হাসিকে নিয়ে উপরে চলে যাচ্ছিল। তখন তার ভাবি পেছনে বলে উঠল, দেখুন মা, আপনার ছেলে বউয়ের আঁচল ধরা হয়ে গেছে। বিয়ে রাতে বউ নিয়ে বাইরে গিয়ে সারা রাত ফুর্তি করে সকালবেলা বাড়ি ফিরেছে। কথাটা শুনে আকাশ এক জায়গায় থেমে গেল। আমার বউ নিয়ে আমি বাইরে ফুর্তি করি আর যাই করি, সে তো আমার বউ। আমি তো আর বাইরের মেয়ে নিয়ে ঘুরছি না ভাবি। আর মা, যে বউয়ের সাথে তোমার কোনোদিনই বনিবনা হয়নি, আমার বিয়ের পর থেকে দেখছি সেই বউয়ের জন্য তোমার একটু বেশি দরদ উতলে পড়ছে। মা শোনেন আপনার ছোট ছেলের কথা। বিয়ের একদিনের মধ্যে এত পরিবর্তন, বলা যায় না পরে কি করবে এই ছেলে। তোমার কি মনে হয় ভাবি, আমার বিয়ে করা বউকে তোমরা যাচ্ছে তাই বলে অপমান করবে, অবহেলা করবে, আর আমি কিচ্ছু বলবো না, সব মুখ বুজে সহ্য করে নিব? তা তো হবে না ভাবি। কারণ শরীয়ত মতে আমি যাকে বিয়ে করেছি, আর ওর সুখ দুঃখ সব কিছু তোর পাশে দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং আকাশের হাসিকে কেউ কটু কথা বললে আকাশ কিন্তু তাকে ছেড়ে দেবে না। হাসি এখানে ঝগড়া করতে চায় না, তাই আকাশকে বারবার টেনে রুমের দিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু পারছে না। পুরুষ মানুষের শক্তির কাছে কি পেরে ওঠা যায়? আর মা, তোমাকে বলছি, তুমি তোমার এই বইয়ের কথায় এমন কোনো কাজ করো না যার জন্য তোমার প্রতি আমার ঘৃণা জন্মায়। তোমার প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব উঠে যায়। দুজনেই তোমার বউ, দুজনকে সমান চোখে দেখতে শিখো। এখন কি আমায় তোমার কাছ থেকেই সবকিছু শিখতে হবে আকাশ? প্রয়োজন হলে শিখে নাও মা, বলে হাসিকে নিয়ে নিজের রুমে চলে গেল আকাশ। রুমে এসে হাসিকে বলল, ওদের কোনো কথায় কান দিও না হাসি, বিকেলে আমি বাজার করে নিয়ে আসব, আর দুপুরের খাবার আপাতত আমরা বাইরে খেয়ে নেব। হাসিকে বিছানার এক পাশে শুয়ে দিয়ে অন্য পাশে আকাশ শুয়ে আছে। মোবাইলে গান চালু করে ইয়ারফোন গুঁজে দিল দুজনের কানে, একটা হাসির কানে ও অন্যটি আকাশের কাছে। ঘণ্টাখানেক গান শোনার পর হাসিকে বলল তৈরি হয়ে নিতে। হাসি হাতের ইশারায় বলল, কেন? বাইরে খেতে যাব। হাসি রেডি হওয়ার পর দুজনে বেরিয়ে পড়ল। কিছু সময় ঘোরাঘুরি করার পর একটা রেস্টুরেন্টে গেল। কি খাবে হাসি? হাসি চিরকুটে লিখে দিল, তোমার যা ইচ্ছে। আকাশ বিরিয়ানি অর্ডার করে। দুজনে খেয়ে বিল পেমেন্ট করে বেরিয়ে যায়। রেস্টুরেন্টের বাইরে হাসিকে দাঁড় করিয়ে আকাশ বলে, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি আসছি, বলেই চলে যায়। কিছু সময় পর একটা আইসক্রিম ও একটা চিরকুটের বক্স নিয়ে ফিরে আসে আকাশ। প্রথমে চিরকুটের বক্সটা হাসির দিকে এগিয়ে দিয়ে বলল, এতে অনেকগুলো চিরকুট আছে, আর এই আইসক্রিম তোমার আমার। হাসি ইশারায় বলল, একটা কেন, টাকা নেই নাকি? আকাশ দুষ্টু মাখা একটা হাসি দিয়ে বলল, পাগলি, এটাও বোঝে না, এই একটাই আমরা দুজন মিলে খাবো, তাতে ভালোবাসা গাঢ় হবে, ময় মুরব্বীদের কথা। না, আমি খাবো না, তুমি খেয়ে নাও, ইশারায় বলল হাসি। কেন, আমাকে কি তোমার ঘৃণা লাগে? হাসি মাথা নাড়িয়ে না উত্তর দিল। তাহলে খাবে না কেন? নাও, আগে তুমি খাও, পরে আমি খাবো। আকাশ হাসিকে খাইয়ে দিল, তারপর হাসি আকাশকে। বাইরের অনেক লোক ওদের দিকে তাকিয়ে আছে, তাতে আকাশের কি, সে তো তার বউকে খাইয়ে দিচ্ছে। খেয়ে বাড়ি চলে গেল দুজন। বাড়ি যেতে দেখতে পেল পিয়াস, পিহু, শায়লা বেগম ও ওয়াজেদ আলী ড্রয়িং রুমে বসে আছেন। সালমা বেগমও ওদের সাথে বেশ গল্পগুজব করছেন। দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে আকাশ। যে মা ছেলের বউকে পছন্দ করেন না, উনি আবার ছেলে শ্বশুর বাড়ির লোকজনের সাথে বেশ হাসি মুখে কথা বলছেন। এটা দেখে আকাশ অবাকে শেষ পর্যায়ে পৌঁছে গেল। তবে কি মা আমার কালকের কথা বদলে গেল? ভাবনার ঘোর ভাঙে শায়লা বেগমের কথায়। হাসি বলেই দৌড়ে এসে জড়িয়ে ধরলেন হাসিকে। হাসি হতভম্ব হয়ে গেছে। এ কাকে দেখছে সে? একদিনে এতটা চেঞ্জ। যিনি হাসির সাথে গালমন্দ ছাড়া কথা বলেননি, তিনি এসে তাকে জড়িয়ে ধরছেন। মারে,
আমাকে ক্ষমা করে দিস, না বুঝে আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। দুহাত জোর করে বললেন শায়লা বেগম। হাসি শায়লা বেগমের দুহাত ধরে মুচকি এসে জড়িয়ে ধরে। আজ অনেক খুশি হাসি, অনেক দিনের ইচ্ছা আজ পূর্ণ হলো তার। এই পিশাচিনীকে একদম সালাম করতে ইচ্ছে করছে না আকাশের, শুধুমাত্র নিয়মের খাতিরে সালামটা করে নিল আকাশ। শায়লা বেগম ও ওয়াজেদ আলী আকাশ ও হাসিকে দাওয়াত করে গেলেন। নিয়ম অনুসারে কাল যেন আকাশ ও হাসি ও বাড়িতে যায়। হাসির ফ্যামিলির সবাইকে অনেক যত্ন সহকারে আপ্যায়ন করলেন আকাশের মা। দুপুরের খাবার খাওয়া শেষে ওনারা বেরিয়ে যেতে চাইলে থেকে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে লাগলেন আকাশের মা। এত সুন্দর বাড়িতে থেকে যেতে তো ইচ্ছা করছে শায়লা বেগমের, কিন্তু ওয়াজেদ আলী না করে দিলেন। বেআইন, আমরা বরং অন্য দিন এসে থাকবো, কিন্তু আজ না বলে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় পিহুর কপালে আকাশের মা চুমু খেয়ে বললেন, ভালো থেকো মা, নিজের প্রতি যত্ন নিও, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের, বলেই পিহুর হাতে 1000 টাকা গুঁজে দিলেন। পিহুরা চলে যাওয়ার পর সালমা বেগম আবার চিল্লাচিল্লি শুরু করে দিলেন, হ্যাঁ রে আকাশ, কি দেখে এই বোবাটার প্রেমে পড়লি? ওর বোনকে কি তো চোখে পড়ল না? কত সুন্দর মেয়ে, কত সুন্দর করে কথা বলে। এই অলক্ষীর মতো তো বোবা না, অলক্ষী একটা, আমার ছেলের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। মা, তুমি চুপ করবে? পিহুর থেকে হাসিও কোনো অংশে কম না, বরং পিহুর থেকে হাসি অনেক গুণ এগিয়ে। হাসি ছলছল চোখে তাকালো আকাশের দিকে। মায়ের কথা কিছু মনে করো না হাসি, মা এমনই, বলে হাসিকে নিয়ে নিজের রুমে চলে গেল আকাশ। কিছু সময় রেস্ট নিয়ে বিকেলবেলা বাজার করতে চলে গেল। 3-4 ঘন্টা পর অনেক বাজার সদাই করে বাড়ি ফিরে আকাশ। হাসি সবকিছু গুছিয়ে কোমরে কাপড় বেঁধে রান্না করতে লেগে পড়ে। পেছন থেকে আকাশ এসে জড়িয়ে ধরে হাসিকে। হাসি আকাশকে ছাড়িয়ে ইশারায় বলল, মা চলে আসবে। রাতের বেলা আকাশের বাবা অফিস থেকে বাড়ি ফিরলে হাসি এক বাটি তরকারি ওনাকে দিল। সালমা বেগম সে তরকারি ময়লার ঝুড়িতে ফেলে দিলেন। তা নিয়ে ঝগড়া করে আকাশের বাবা না খেয়ে নিজের রুমে চলে গেলেন। হাসি অনেক বুঝিয়ে ওনাকে আবার নিয়ে আসে। তারপর আকাশ, হাসি ও আকাশের বাবা একসাথে খাবার খেলো। খাবার খেয়ে শুয়ে পড়ল হাসি ও আকাশ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ল হাসিদের বাড়ির উদ্দেশ্যে। ঘণ্টাখানেকের মধ্যেই ওরা ও বাড়ি পৌঁছে গেল। আকাশ অনেক কিছু কিনেছে ও বাড়ির জন্য, মিষ্টি থেকে ধরে ফল, চিপস, চকলেট, আইসক্রিম সব কিনেছে। গেটের সামনে থেকে পিয়াস ও পিহু এগিয়ে নিয়ে গেল তাদের। পিহুর মা নাস্তা তৈরি করে দিচ্ছেন আর সেগুলো হাসি এনে দিচ্ছে আকাশকে। আর পিহু আকাশের একদম গা ঘেঁষে বসে আছে, যেটা হাসি বা আকাশ কারোরই ভালো লাগছে না। হাসি কিছু বলতেও পারছে না, কারণ এতদিন পর মা বোনের ভালোবাসা পেয়েছে সে। এই ভালোবাসা সে হারাতে চায় না। আর আকাশের কাছেই বা পিহুর নামে বদনাম করবে কি করে? হাজার হোক, সে তো তারই বোন। আকাশ যতই সরে বসুক না কেন, বারবার পিহু তার গা ঘেঁষেই বসছে। দুলাভাই দুলাভাই বলে হাতের বাহু জড়িয়ে ধরছে। হাসি, তুমি ছাড়া যদি আমাকে নাস্তা দেওয়ার কেউ না থাকে, তবে আমি নাস্তা খাবো না, তাও তুমি আমার পাশে এসে বসো। হাসি আকাশের পাশে গিয়ে দাঁড়ালো। পিহু, তুমি একটু সরে বসো, তোমার বোন এখানে বসবে। আপু, তুই দুলাভাইয়ের অন্য পাশে বসে পড়। না পিহু, 2 দিন পর তোমরা 2 বোন এক হয়েছ, এখন তোমরা পাশাপাশি বসে একটু আড্ডা দাও, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। তাও পিহু সরে বসেনি। বাধ্য হয়ে আকাশ অন্য সাইডে একটু সরে মাঝখানটা হাসিকে বসিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। পিহু উঠে মায়ের কাছে চলে গেল। কি রে পিহু, তোর এখানে কি? তোকে বলেছিলাম না আকাশের পাশে পাশে থাকতে? মা, আকাশ তো হাসি ছাড়া কিচ্ছু বোঝে না। জীবনে তুমি কি করলাম মা গো? না তো পড়ালেখা ভালো, আর না তো বড়লোক ছেলেকে ফাঁসাতে ভালো। ওদিকে হাসিকে দেখো, বড় মুরগি পেয়ে কিভাবে টুপি পরিয়ে নিল। কথা বলতে পারে না, তাও ছেলে পটাতে কম কিসে? সে যে তলে তলে প্রেম করছিল, আমরা কেউ কি টের পেয়েছিলাম? এখন আমি কি করব মা? আকাশকে দেখো, হাত করতে পারো কিনা। এবার যাও এখান থেকে। পিহু আবার আকাশের কাছে চলে যায়।
শায়লা বেগম কারণে অকারণে হাসিকে বারবার ডেকে নিজের কাছে এ কথা ও কথার ছলে আটকে রাখেন। আর পিহু আকাশের মনোরঞ্জনে ব্যস্ত। সেজে গুজে হাসির রুমে গেল পিহু। আকাশ বিছানায় বসে মোবাইল টিপছে। আকাশ আকাশ মুখ তুলে পিহুর দিকে তাকালো। আমাকে কেমন লাগছে? আকাশ দায় ছাড়া ভাব নিয়ে বলল, ভালো। হাসি সুন্দর নাকি আমি? হাসি। কথাটা শুনেই পিহু মুখ মলিন করে নিল। তারপর আচমকায় তেলাপোকা বলে আকাশকে জড়িয়ে ধরে। পিহু, ছাড়ো আমায়, আমার ভীষণ ভয় করছে আকাশ। প্লিজ আমাকে ছাড়ো পিহু। হাসি এসে দেখলে কি মনে করবে? কিছু মনে করবে না হাসি, আমাকে ছাড়তে বলছি তো, বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আকাশ। ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ল। হাসি। আকাশের ডাকে হাসি এসে আকাশের পাশে বসে। হাসি, আমার এখানে একটু ভালো লাগছে না, প্লিজ চলো না আমরা বাড়ি চলে যাই। হাসি ইশারায় বলল, 2 দিনেরই তো ব্যাপার, থেকে যাই না। হাসির কথার উপর আকাশ আর না করতে পারেনি। রাতের খাবার খেয়ে যখন হাসি আকাশ ঘুমাবে তখন পিহু আসে। দোলাভাই, আজ আর ঘুমানোর দরকার নেই, আজ আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে রাত পার করে দেব। না পিহু, আমি রাত জাগতে পারি না। পিহুর হাত থেকে বাঁচতে মিথ্যা বলল আকাশ। ঠিক আছে, তাহলে হাসি আজ আমার সাথে ঘুমাবে। না পিহু, আমি হাসিকে ছাড়া ঘুমাতে পারি না। বাবা, এত প্রেম? জি শেলিকা, আকাশ তার বউকে প্রচুর ভালোবাসে। এবার তুমি যেতে পারো, আমি আমার বউয়ের সাথে রোমান্স করব। পিহু চলে গেল। হাসি চিরকুটে লিখে দিল, এভাবে কি কেউ বলে? লজ্জা লাগে না বুঝছি? লজ্জা বিসর্জন দিয়ে কিছু মানুষের সাথে এভাবেই কথা বলতে হয়। আকাশ হাসিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা হাসি উঠে রান্নাঘরে চলে যায় শায়লা বেগমকে হেল্প করার জন্য। হাসি রুম থেকে বেরিয়ে যেতে না যেতেই পিহু এসে আকাশের পাশে শুয়ে পড়ে। আকাশকে জড়িয়ে ধরে পিহু। হাসি ভেবে ঘুম ঘুম চোখে আকাশও পিহুকে জড়িয়ে ধরে। কিছু সময় পর আকাশ পিহুর কপালে চুমু খায়। অন্যদিকে হাসি কফি নিয়ে এসে এই পুরো দৃশ্যটা লক্ষ্য করে। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। হাত থেকে কফির কাপটা পড়ে যায়। এ আওয়াজে আকাশ চমকে ওঠে। দরজার দিকে তাকিয়ে দেখে হাসি দাঁড়িয়ে আছে। হাসিকে দেখে 120 ভোল্টের শক খেল। হাসি যদি ওখানে দাঁড়িয়ে থাকে তবে তার পাশে কে শুয়ে আছে? দ্রুত চোখ ঘুরিয়ে বিছানার অপর পাশে তাকালো আকাশ। দেখতে পেল পিহু শুয়ে আছে। ছি পিহু, এত নিচ তুমি, এখানে কি করো? আপু, আমার কোনো দোষ নেই, তোর জামাই আমার সাথে সম্পর্কে জড়াতে চায়। মিথ্যা বললো না পিহু, বলে দ্রুত বিছানা থেকে নেমে যায় আকাশ। পিহু তুমি বেরিয়ে যাও। পিহু তাও যাচ্ছে না। আকাশ ধাক্কা দিয়ে পিহুকে বের করে দরজা আটকিয়ে দেয়। হাসি, আমি জানতাম না এটা পিহু ছিল। তুমি কখন চলে গেছিলে আমি জানি না, আর কখনই বা পিহু আমার পাশে এসে শুয়েছিল সেটাও আমি জানি না। হঠাৎ পিহুর স্পর্শে আমি তুমি ভেবে পিহুকে জড়িয়ে ধরি আর ওকেই কিস করি। হাসি কিছুই বলছে না। হাসি, আমি সরি, তুমি প্লিজ আমায় ভুল বোঝো না। আমি কাল চলে যেতে চেয়েছিলাম কেন জানো হাসি? কাল আসার পর থেকে পিহু আমার সাথে কারণে অকারণে গা ঘেঁষে বসে। তেলাপোকা বলে শুধু শুধু আমাকে জড়িয়ে ধরে। তুমি বিশ্বাস করবে না ভেবে আমি তোমায় বলিনি। আমি শুধু চুপটি করে চলে যেতে চেয়েছিলাম। তারপর তোমার অনুনয়ের সুরে বলা কথাটা ফেলতে পারিনি বলে ভেবেছিলাম আজকে থেকে যাই। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না হাসি ওইটা পিহু ছিল। আমি শুধু তোমাকে ভালোবাসি হাসি। হাসিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আকাশ। হাসি, তুমি কিছু বলছো না কেন? তুমি কি আমাকে বিশ্বাস করছো না? হাসিও আকাশকে জড়িয়ে ধরল। ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো হাসি। হাসি, রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আমি আর এখানে থাকবো না হাসি। আমি বুঝতে পারছি সব কিছু প্ল্যানিং করে করা হচ্ছে। আমরা এখানে থাকলে তোমার থেকে আমাকে আলাদা করে নিবে ওরা। হাসি চুপ করে দাঁড়িয়ে আছে। হাসি, তুমি কি আমার সাথে যাবা? তোমার যদি থাকতেই হয় তবে আমি মানা করব না, তুমি থাকো। আমি পরে এসে নিয়ে যাব, তবে আমাকে থাকতে জোর করো না প্লিজ। হাসি চিরকুটে লিখে দিল, তোমাকে ছাড়া আমি থাকবো না, আমিও তোমার সাথে যাব। হাসি ও আকাশ রেডি হয়ে নিচে আসে।
এ কি আকাশ, তোমরা কোথাও যাবে নাকি? তৈরি হয়ে নিলে যে? আমরা বাড়ি চলে যাচ্ছি। কেন আকাশ, কালই তো এলে, আরো 2 দিন থাকো। আপনারা যে শুরু করেছেন, এখানে আরো 2 দিন থাকলে আপনার মেয়ে পিহুকে আমায় বিয়ে করতে হবে। সোজা সাপটা বলে দিল আকাশ। মানে? অভিনয় করবেন না, আমি কথাগুলো বাংলাতে বলেছি, ইংরেজিতে না। ঠিক আছে, তাহলে পিহুকেও সাথে নিয়ে যাও, কিছুদিন ঘুরে আসুক তোমাদের ওখান থেকে। কুকুরের মতো আপনার মেয়েকে আমাদের পেছনে লেলিয়ে দেবেন না। এবার পিহুর মায়ের রাগ হয়ে গেল। মুখ সামলে কথা বলো আকাশ। শায়লা বেগমের কথায় কোনো প্রতিউত্তর না দিয়ে হাসিকে নিয়ে বেরিয়ে গেল আকাশ। হাসি ইশারা আকাশকে বলল, এমন করে কথা বললে কেন? যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। বাড়ি গিয়ে দেখলো আকাশের ভাই ও ছোট বোন এসেছে। সুরাইয়া এসে ভাইয়া বলে আকাশকে জড়িয়ে ধরে। ভাইয়া, কতদিন পর দেখছি তোমায়, তুমি তো যাওই না ও বাড়ি। কেমন আছিস সুরাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো। এ কি আমার ছোট ভাবি? হাই ভাবি, আমি তোমার একমাত্র ননদ। মা বলল ভাইয়া নাকি বিয়ে করে নিছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম ভাবিকে দেখতে। হাসি মুচকি এসে সুরাইয়ার গালে গাল মেলালো। সুরাইয়া, তোমার ছোট ভাবি বোবা, বলে হো হো করে হেসে দিল আকাশের ভাবি। তোমার থেকে 1000 গুণ উত্তম আমার বউ। কই, সে তো তোমায় নিয়ে কোনো বাজে মন্তব্য করে না। নিজের থেকে উত্তম কাউকে দেখলে খুব হিংসা হয়, তাই না ভাবি? আর যাই হোক, আমার বউ তোমার মতো মূর্খ না, তাই সবাইকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে পারে না। আরশো, শুনলে তো তোমার ভাইয়ের কথা, ও এতগুলো কথা আমায় শুনিয়ে দিল, আর তুমি চুপ করে আছো। ভাবি বাদ দাও না। ছোট ভাবি, তুমি তো আমার সমবয়সী হবে, আমার ফ্রেন্ড হবা। হাসি মাথা নাড়িয়ে সায় জানালো। সুরাইয়া সবসময় হাসির পাশে পাশে থাকে। সুরাইয়া থাকায় আকাশও নিশ্চিন্ত মনে অফিস যেতে পারে। সুরাইয়া আসার পর থেকে হাসিও আকাশের মাঝখানে খায়। কেটে গেল বেশ কিছুদিন। সুরাইয়া নিজের স্বামীর বাড়ি চলে গেছে। বিয়ে হয়ে গেলে মেয়েরা এমনিতেই বাপের বাড়ি তেমন থাকতে পারে না। সে বাপের বাড়ি যতই অট্টালিকায় থাকুক না কেন, স্বামীর বাড়ি নিজের বড় আপন মনে হয়। হাসি, তোমার কি শরীর খারাপ? হাসি মাথা নাড়িয়ে না বলল। তাহলে আজ কয়দিন ধরে তোমার এমন লাগছে কেন? হাসি ইশারায় বলল, কিছু হয়নি। রাতের খাবার খেতে বসেছে আকাশ ও হাসি। এক লোকমা ভাত মুখে দিতে হড়হড় করে বমি করে ভাসিয়ে দিল পুরো ফ্লোর। আকাশ জলের গ্লাস এগিয়ে দিল হাসির দিকে। এক চুমুকে পুরো গ্লাসে জল খেয়ে নিল হাসি। তুমি ঠিক আছো তো? হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সকালবেলা। হাসি তৈরি হয়ে নাও। হাসি হাতের ইশারায় জিজ্ঞেস করলো, কেন? আমরা ডাক্তারের কাছে যাব। হাসি আবারও বলল, কেন? তোমার শরীর খারাপ তাই। আমি ঠিক আছি, তুমি ঠিক নেই। আকাশ জোর করে হাসিকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কিছু টেস্ট দিলেন। টেস্টগুলো করিয়ে আকাশ ও হাসি রিপোর্টের অপেক্ষায় বসে আছে। কিছু সময় পর রিপোর্ট বেরিয়ে আসে। রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে যায় দুজন। রিপোর্টগুলো ডাক্তারের দিকে এগিয়ে দিল আকাশ। ডাক্তার রিপোর্টগুলো দেখে আলতো হেসে বললেন, মিসেস হাসি কনসিভ করেছেন। কথাটা শুনে আকাশের মুখে স্পষ্ট খুশির চাপ ভেসে উঠেছে। এই খুশিতে হাসি কাঁদবে নাকি হাসবে বুঝে উঠতে পারছে না। ছল ছল নয়নে আকাশের দিকে তাকালো। চেম্বার থেকে বেরিয়ে হাসিকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। তারপর দোকানে গিয়ে মাদার্স হরলিক্স কিনল। হাসি, আজ থেকে নিজের যত্ন নিতে হবে, বুঝলে? আর বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। আমি আর খাবো না বললে হবে না। শেষের কথাটা ভেঙিয়ে বলল আকাশ। এই খুশির খবরটা সবাইকে না দিলেই নয়। বাড়ি গিয়ে এবারে ওবারে জানিয়ে দিল আকাশ। পরের দিন হাসির মা বাবা ভাই বোন আসেন হাসিকে দেখতে। যাওয়ার সময় হাসি দেখাশোনার জন্য পিহুকে রেখে যেতে চাইলে আকাশ সোজা না করে দেয়। হাসিকে দেখার জন্য আমি আছি মা, পিহুকে হাসির প্রয়োজন হবে না, আপনারা ওকে নিয়ে যান। পিহুরা চলে গেল। এখন আর আকাশ হাসিকে কোনো কাজ করতে দেয় না, সব কাজই আকাশ করে। রাতের খাবারটা গরম করে নিল আকাশ, তারপর হাসিকে খাইয়ে নিজেও খেয়ে নিল। দুজনে শুয়ে শুয়ে গল্প করছে। হাসি, আমাদের ছেলে হলে তার নাম কি রাখবে?
হাসি কিছু সময় ভেবে চিরকুটে লিখে দিল মেঘ। আর মেয়ে হলে? চিরকুটে লিখে দিল মেয়ে হলে তার নাম তুমি রাখবে, আর ছেলে হলে আমি। মেয়ে হলে তার নাম তুমি কি রাখতে চাও? বৃষ্টি। হাসি চিরকুটে লিখে দিল বাহ, বেশ সুন্দর। আকাশের বুকে মেঘ, বৃষ্টি হাসে। আচ্ছা হাসি, তুমি সব থেকে বেশি ভালোবাসো কাকে? হাসি হাতের ইশারায় আকাশকে দেখালো। তারপর খুশিকে। খুশিকে? ভালোবাসার আরেক নাম খুশি। আকাশ ও হাসি খুশিকে নিয়ে কিছু সময় গল্প করে ঘুমিয়ে পড়ে দুজন। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে মোবাইল দেখে রান্না করতে লাগলো। হাসি ইশারায় আকাশকে বলল, তুমি অফিস চলে যাও, আমি রান্না করতে পারবো। চুপ থাকো হাসি, আমার কাজ আমাকে করতে দাও। হাসি আকাশের হাত থেকে রান্নার হাঁড়িটা নিয়ে নিল। আকাশ হাসির কপালে চুমু খেয়ে বলল, আমার চিরকুটে বউ নিজের জন্য না হোক, তোমার আমার বেবির জন্য হলেও তুমি এসব কাজ থেকে দূরে থাকো। হাসি চিরকুটে লিখে দিল, সব কাজ তো তুমিই করো, আমি রান্না করলে কিছু হবে না। তোমার কিছু না হলে আমার অনেক কিছু হবে, নিজেকে কাপুরুষ মনে হবে। আকাশের সাথে কথায় পেরে উঠবে না হাসি, তাই বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলো। আকাশ রুমের ভেতর রান্না করছে। ওহ, আপনাদের তো বলাই হয়নি, হাসিকে বিয়ে করা আকাশ ও হাসিকে আলাদা করে দিয়েছেন তার মা। এমনকি আকাশ বা হাসিকে ওনাদের রান্নাঘরেও যেতে দেন না। তাই আকাশ নিজের রুমে গ্যাস সিলিন্ডার নিয়ে এসে রান্না করে। আকাশ রান্না করতে করতে হাসিকে জিজ্ঞেস করলো, কি করো চিরকুটে বউ? হাসি চিরকুটে লিখে দিল, ফেসবুকে গল্প পড়ি। কিসের গল্প? হাসি আবারও চিরকুটে লিখে দিল, আরেব্বা চৌধুরীর লেখা গল্প পড়ি, প্রেমময় তুমি আমি। তাই হিরো কেমন, দুষ্ট নাকি মিষ্টি? হাসি ইশারায় বলল, তোমার মতন। তাই আমি কেমন? হাসি চিরকুটে লিখে দিল, তুমি কেমন সেটা আমি লিখে প্রকাশ করতে পারবো না আকাশ, তবে এক কথায় আমি বলতে চাই, হাজারো সাধারণের ভিড়ে তুমি একজনই বোধ হয় অসাধারণ। গল্প করতে করতে রান্না শেষ করে নিল আকাশ। প্লেটে ভাত বেড়ে খাইয়ে দিল। তারপর নিজেও খেয়ে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিল। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, দুপুরের খাবারটা একটু গরম করে তুমি খেয়ে নিও, আমি বিকেল 4টায় ফিরে আসব। আমি কল করে খোঁজ নেব কিন্তু, আর একদম কোনো কাজ করতে যাবে না। হাসির কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল আকাশ। আজ অনেক দিন পর আকাশ অফিসে গেল। হাসিরও একা একা ভালো লাগছে না। কিছু সময় পর সালমা বেগম হাসিকে ডাকেন। হাসি নিচে নেমে আসে। ওই বাবা, আমার রান্নাটা করে দে। হাসি খুশি মনে শাশুড়ির জন্য রান্না করতে লাগলো। বিয়ের পরে আজকে উনি কাজের কথা বললেন হাসিকে। যাই হোক, এভাবে কাজের মধ্যে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা মধুর হয়ে উঠবে, এ আমার বিশ্বাস। রান্না শেষ করতে না করতে 3টা কলসি বের করে আনলেন সালমা বেগম। ওই হাসি, জলের ট্যাঙ্কে জল নাই, যা পাশের বাসার কল থেকে এই কলসিগুলো ভরে নিয়ে আয়। হাসি কিছু বলতে যাবে, তার আগে সালমা বেগম হাসিকে হাত দিয়ে থামিয়ে দিলেন। হাসি একটা কলসি নিয়ে বাইরে গেল। খুব সাবধানতার সহিত কলসিটা ভরে নিয়ে আসে। এটা রেখে আরেকটি খালি কলসি নিয়ে আবারও ভরতে গেল। একটা কলসি ভরেই কেমন হাঁপিয়ে উঠেছে হাসি, তাও শাশুড়ির কথা তো আর ফেলা যায় না। তাই আরেকটা কলসি ভরে ধীর পায়ে হাঁটতে লাগলো। কিছু পথ আসতেই আকাশকে তার সামনে দেখতে পেল। কলসি নিয়ে কি করো তুমি? হাসি মাথা নিচু করে আছে। কি বলবে এখন? আকাশ হাসির হাত থেকে কলসিটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বাড়ি চলো। আকাশ হাসিকে নিয়ে বাড়ি এসে তার মাকে ডাকতে থাকে। মা, মা। আকাশ, তুই এখানে? ভাগ্যে সময় মতো এসে গেছি, তাই তো সব দেখতে পেলাম। তোর না অফিস থেকে ফিরতে দেরি হবে, এত তাড়াতাড়ি চলে এলি যে? শরীর ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি। অফিস যাওয়ার পর থেকে হাসিকে কল করছি, মেসেজ দিচ্ছি, কিন্তু হাসি না তো কোনো কল ব্যাক করেছে, আর না তো কোনো মেসেজের রিপ্লাই দিয়েছে। ভাবলাম হয়তো শরীর খারাপ করেছে, তাই তো চলে আসলাম। এখন তো দেখছি ও কল উঠাবে কি করে? আমি যাওয়ার পর থেকেই তো তুমি ওকে খাটিয়ে মারছ। মানে? হাসিকে কলসি ভরতে দিয়েছ কেন? আমি দেইনি তো। আমতা আমতা করে বলতে লাগলেন সালমা বেগম। সালমা বেগমের কথার ধরনে আকাশ বুঝে গিয়েছে এই কাজ সালমা বেগমের। কিন্তু হাসি যে আমাকে সব বলে দিয়েছে মা।
হাসি অবাক চোখে আকাশের দিকে তাকালো। সে তো কিচ্ছুই বলেনি। আমি কলসিটা ভরে আনতে বলেছিলাম, কারণ ট্যাবে জল নেই। তাহলে তুমি আনতে পারতে। ওয়েট ওয়েট, সকালেই তো আমি জলের ট্যাপ ভালো দেখে গেছিলাম। বলে আকাশ এক এক করে সব কটা ট্যাপ চেক করতে থাকে। কই মা, কোনো ট্যাবই তো খারাপ হয়নি। কি চাওটা কি তুমি? তুমি কি আমার বেবিটাকে দুনিয়া আসতে দিবা না? আজ যদি আমার বাচ্চার কিছু হয়ে যায় না মা, তবে এর সব দায়ভার তোমার। সালমা বেগম কিছু বললেন না। আকাশ হাসিকে নিয়ে উপরে চলে যায়। হাসি, রেডি হয়ে নাও। হাসি ইশারায় বলল, কেন? আমরা এবারই ছেড়ে চলে যাব। এখানে থাকলে তোমার কষ্ট হবে, আর আমাদের বেবিরও। হাসি চিরকুটে লিখে দিল, না আকাশ, আমার কিচ্ছু হবে না। তুমি কি বোঝো না হাসি? মা এখনো তোমায় মেনে নেয়নি। হাসি চিরকুটে লিখে দিল, তুমি দেখে নিও আকাশ, আমাদের সন্তানের জন্মের পর সব ঠিক হয়ে যাবে। মা সব কিছু ভুলে আমাদের আপন করে নেবেন। তাহলে তুমি আমার মাথা চেয়ে কসম খেয়ে বলো, তুমি কোনো কাজ করবে না। মা যদি কিছু করতে বলে, তবে তুমি সোজা বলে দিবে তুমি পারবে না, অথবা আমি না করেছি। হাসি কিছু বলছে না। কি হলো, কিছু বলছো না যে? ঠিক আছে, তবে চলো, আমরা এখানে আর থাকবো না। হাসি এবার আকাশের মাথা চেয়ে কসম করে সে আর কোনো কাজ করবে না। আকাশ ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে খাবার গরম করে হাসিকে খাইয়ে দিল। দুজনে এখন বিছানায় শুয়ে আছে। কানে ইয়ারফোন গুঁজে আকাশ কিছু একটা দেখছে। হাসি আকাশের হাতে ধরে টান দিল। আকাশ ইয়ারফোন খুলে জিজ্ঞেস করলো, কিছু কি বলবে হাসি? হাসি ইশারায় জিজ্ঞেস করলো, কি দেখো? ইউটিউবে সার্চ দিয়ে দেখছি গর্ভাবস্থায় মেয়েদের কি করণীয়, তাদের কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া অনুচিত, তাদের কিভাবে বিশেষ যত্ন নেওয়া উচিত। আমাদেরকে তো এসব বলে দেওয়ার মতো কেউ নেই, তাই নিজে নিজে শিখতে হবে এসব। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। এর মধ্যে সুরাইয়াও এসে কদিন থেকে হাসি দেখাশোনা করে চলে গেছে। হাসি এখন আর তেমন হাঁটাচলা করতে পারে না। এই শরীর নিয়ে ডাক্তারের কাছেও যেতে চায় না। হাসি তেমন সমস্যা না হয়, আকাশও তেমন জোর করে না ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। ছেলের ভয়ে সালমা বেগম এখন আর হাসিকে কোনো কাজ করার কথা বলেন না। ধীরে ধীরে হাসির ডেলিভারির সময় চলে আসছে। আকাশ এখন আর অফিস যেতে চায় না। হাসি একরকম জোর করে অফিসে পাঠায়। অফিস না গেলে ব্যবসায় লস খেলে এই সংসার চলবে কি করে? আকাশ এখন অফিসে হাফ টাইম থেকে চলে আসে। দিন দিন হাসির পেটটাও যেন অস্বাভাবিকভাবে বড় হচ্ছে। রোজকার মতো আজও আকাশ রান্নার কাজ সেরে ঘর গুছিয়ে হাসিকে খাইয়ে দিল। তারপর নিজে খেয়ে রেডি হয়ে হাসির কপালে চুমু খেয়ে বলল, তোমার কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ কিংবা কল দিও লক্ষ্মীটি, আমি সাথে সাথে চলে আসব। আর হ্যাঁ, ফোন সবসময় পাশে রেখো। হাসি মুচকি হেসে সায় জানালো। অতপর হাসিও একটু আকাশকে জড়িয়ে ধরে কপালে কিস করলো। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কি হলো, আমার লক্ষ্মী বউটার কি হলো? সে এভাবে কাঁদছে কেন? আকাশকে ছাড়িয়ে হাসি চিরকুটে লিখে দিল, জানো আকাশ, আজ কেন জানি মনে হচ্ছে তোমাকে আমি আর পাবো না। তোমাকে এই জড়িয়ে ধরাটাই আমার শেষ ধরা। চুপ করো হাসি, ধমকিয়ে বলল আকাশ। তাহলে কি আমি আজ অফিস যাব না? হাসি আকাশকে যেতে বলে। আকাশ চলে যায়। খুব তাড়াতাড়ি আসবো জানো। হাসি মুচকি হাসলো। ঘণ্টাখানেক পর হাসি অনুভব করলো তার পিঠ থেকে কোমর পর্যন্ত ব্যথা করছে। পেটের বেবিটা যেন স্বাভাবিকের তুলনায় একটু বেশি নড়াচড়া করছে। খুব জল তৃষ্ণা পেয়েছে। হাসি খাট থেকে নেমে টেবিলের পাশে গিয়ে জল খেলো। ধীরে ধীরে ব্যথার প্রভাবটা বেড়েই চলেছে। আর সহ্য করা যাচ্ছে না। ফ্লোরে পড়ে ব্যথায় কাতরাচ্ছে হাসি। চোখ দিয়ে অনবরত জল পড়েই যাচ্ছে। আকাশকে যে কল করবে তারও উপায় নেই। সে তো ফ্লোর থেকে উঠতেই পারছে না। সালমা বেগম নিচ থেকে গুঙ্গানির আওয়াজ পেয়ে উপরে গেলেন। হাসিকে ফ্লোরে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হাসি বারবার ফোনের দিকে ইশারা করতে লাগলো। সালমা বেগম তাচ্ছিল্যের হাসি দিলেন। হাসি ব্যথায় কাতরাতে কাতরাতে সালমা বেগমের পায়ে পড়ে ইশারায় বলতে লাগলো তার কষ্ট হচ্ছে, তাকে নিয়ে যেন হসপিটালে যায়। কিন্তু না, সালমা বেগমের কঠিন মন একটুও গলাতে পারেনি হাসি।
দরজা আটকে সালমা বেগম নিচে চলে গেলেন। 15-20 মিনিট পর লক্ষ্য করলেন এখনো হাসির গোঙ্গানির আওয়াজ ভেসে আসছে। তিনি একজন দায়মাকে ডেকে আনলেন। দায়মা নিয়ে উপরে গিয়ে দরজা খুলে দিলেন সালমা বেগম। হাসি সালমা বেগমকে দেখে আবারও মিনতি করতে লাগলো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তোমাকে হাসপাতালে নিয়ে যাই, আর আমার ছেলের কারি টাকা খরচ হোক। বলি, হসপিটালের বিল কি তোর বাপ দিব? শোন হাসি, তোর পেটে আমাদের বংশধর রয়েছে, তাই এই দায়মা নিয়ে এসেছে, না হলে এই দায়মা কেউ নিয়ে আসতাম না। দাইমাকে ভেতরে নিয়ে দরজা আটকিয়ে দিলেন সালমা বেগম। হাসির প্রসব বেদনা যেন আরও দ্বিগুণ বাড়তে লাগলো। চিৎকার করতে চাইছে হাসি, কিন্তু আওয়াজটা যেন গলাতে আটকা পড়ে আছে। গলা কাটা মুরগির মতো ব্যথায় কাতরাতে লাগলো হাসি। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দরজার নিচ দিয়ে গড়িয়ে এলো কয়েক ফোঁটা রক্ত। আজ আকাশের অফিসে মন টিকছে না, শরীরটা অস্থির অস্থির করছে। বুকের ভেতরটাও যেন বারবার মোচড় দিয়ে উঠছে। পরক্ষণে হাসি ফোনে বার কয়েক ফোন দিল, কিন্তু রিসিভ করেনি হাসি। অজানা ভয়ে গ্রাস করতে লাগলো আকাশকে। দ্রুত অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আকাশ। 20 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেল। ড্রয়িং রুমে আসতেই শুনতে পেল উপরে থেকে ঘুংরানির আওয়াজ আসছে। হাতের ল্যাপটপ সোফায় রেখে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো আকাশ। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাসি কয়েকবার অজ্ঞান হয়ে গেছিল, তাও কেউ তাকে হসপিটালে নিয়ে যায়নি। আকাশ দরজার সামনে এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে হাসিকে ডাকতে লাগলো। প্রত্যুত্তরে কোকানোর আওয়াজ ব্যতীত কিছুই শুনতে পায়নি আকাশ। সালমা বেগম দরজা খুলে বললেন, হাসির প্রসব ব্যথা উঠেছে আকাশ, বলে দরজা আবার আটকে দিলেন সালমা বেগম। মা, আমিও ভেতরে যাব। মা, আমি হাসিকে দেখতে চাই। সালমা বেগম ভেতর থেকে বললেন, এই তো হয়ে আসছে। আকাশ মাথা নিচু করতে দেখতে পেল দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে আসছে। সাথে সাথে আকাশ দরজা ধাক্কাতে থাকে। মা, দরজা খোলো মা, আমি হাসির কাছে যাব। আমি কিন্তু দরজা ভেঙে ফেলব। সালমা বেগম দরজা খুলে দিলেন। আকাশ ছুটে গেল হাসির কাছে। হাসির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে রক্তহীনা মানুষ। আকাশ দুহাত দিয়ে হাসিকে বুকে জড়িয়ে দ্রুত গতিতে নিচে নেমে গাড়িতে শুয়ে দিল। খুব স্পিডে গাড়ি চালাতে লাগলো আকাশ। খানিকক্ষণ পর হাসপাতালে পৌঁছায়। হাসপাতালের নার্স ডক্টরদের ডাকতে লাগলো আকাশ। নার্সটা এসে হাসিকে ভেতরে নিয়ে যাচ্ছে। হাসি আকাশের হাত মুষ্টিবদ্ধ করে কিছু একটা ইশারা করতে লাগলো। হাসির ইশারায় বলা কথাগুলোর কিছুই আকাশ বুঝল না। হাসি, আমি তোমার সাথে পরে কথা বলবো, আগে তুমি সুস্থ হও। হাসির চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হাসিকে ওটি রুমে নিয়ে যাওয়া হলো। আকাশ বাইরে দাঁড়িয়ে হাসির বাবাকে কল করে বলল হাসির অসুস্থতার কথা। খবর পাওয়ার সাথে সাথে উনিও চলে আসেন। আকাশ ও ওয়াজেদ আলী বাইরে দাঁড়িয়ে আছেন। ওটি থেকে একজন নার্স বের হয়ে বলল, রোগীর জন্য দ্রুত 2 ব্যাগ B+ রক্ত যেন জোগাড় করেন। হাসির বাবা রক্ত খুঁজতে ব্লাড ব্যাংকে যান। আকাশ সুরাইয়াকে কল করে, হ্যালো ভাইয়া। সুরাইয়া, তুই তাড়াতাড়ি হসপিটাল আয়, তোর ভাবির শরীর ভালো না, এক্ষুনি B+ রক্ত লাগবে। হাসির বাবা 1 ব্যাগ রক্ত নিয়ে আসেন ও অন্য ব্যাগ সুরাইয়া দেয়। আধা ঘন্টা পর দুজন নার্স 2টি ফুটফুটে বেবি নিয়ে আসে। আপনাদের টুইন বেবি হয়েছে, 1 ছেলে 1 মেয়ে। আকাশ বাচ্চাদের দিকে না তাকিয়ে নার্সকে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে? নার্সের কোল থেকে সুরাইয়া ছেলে বেবিকে নেয় ও ওয়াজেদ আলী মেয়ে বেবিকে কোলে তুলে নেন। তখনই ওটি রুম থেকে বড় ডক্টর বেরিয়ে এলেন। মিস্টার আকাশ, আপনারা রোগীকে নিয়ে আসতে বড্ড দেরি করে ফেলেছেন। আর রোগীর সাথে কি করেছেন আপনারা? রোগীর ব্লাডিং বন্ধ হচ্ছে না। আপনারা তাড়াতাড়ি আরও কয়েক ব্যাগ রক্ত জোগাড় করে আনুন। আকাশ বেরিয়ে পড়ে ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে। পরপর কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে হাসিকে, কিন্তু তাও হাসির শরীরে রক্ত নেই বললেই চলে। ব্লাডিংয়ের কারণে হাসির শরীর রক্তশূন্য হয়ে যাচ্ছে। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়ে মাথা নিচু করে বসে আছে। সুরাইয়া প্রাইম 1 দুধ কিনে ফিডারে ভরে বাচ্চাদের খাওয়াচ্ছে।
প্রায় 3 ঘন্টা যুদ্ধের ফলাফল দিতে বেরিয়ে এলেন ডক্টর। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে বললেন, মিস্টার আকাশ, আমরা দুঃখিত, আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে রক্তশূন্য হয়ে উনি মারা যান। ডক্টরের কথা শুনে আকাশ অট্টহাসিতে ফেটে পড়ে। হাসির বাবা ধপ করে বসে পড়লেন। সুরাইয়া কাঁদতে লাগলো। তাতে আকাশের কোনো ভাবান্তর নেই। বাবা, আপনি হাসির লাশ নিয়ে এসেন, আমি বাড়ি চললাম। আমাদের 2 বাড়িতে তো এই খুশির সংবাদ দিতে হবে। আজ আকাশের চোখে জল নেই। মিষ্টির দোকান থেকে 2 কেজি মিষ্টি কিনল আকাশ। প্রথমে গেল হাসিদের বাড়ি। বাইরে থেকে শায়লা শায়লা বলে ভেতরে গেল। হেই শায়লা, তোমার জন্য খুশির সংবাদ আছে, এই নাও মিষ্টি। আকাশ, তুমি আমার নাম ধরে ডাকছো? হ্যাঁ, তুমি আমার কাছে তোমার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলে না? দিয়ে দাও বিয়ে, আজ আমি ফ্রি আছি। মরে গেছে হাসি, বলে শায়লা বেগমের হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে নাচতে নাচতে বেরিয়ে গেল আকাশ। এবার নিজের বাড়ি আসে। কংগ্রাচুলেশনস মা, তুমি তোমার কাজে সাকসেস। এই নাও মিষ্টি, মন ভরে খাও। আজ হাসি মারা গেছে, চলে গেছে হাসি, মরে গেছে মেয়েটা, শুধু রেখে গেছে আমাকে একা। মানে মানে বোবা মেয়েটার প্রাণ পাখি উড়ে গেছে, আমার কাছে জমা রেখে গেছে হাজারো চিরকুট। মরে গেছে, মরে গেছে, চলে গেছে আমাকে একা রেখে, আর ফিরবে না। ফিরবে না। তুমি সফল হয়েছ সালমা বেগম, তার কাজে সফল। তোমাদের কাছে হেরে গেল হাসি, হেরে গেলাম আমি, হেরে গেল আমাদের বাচ্চারা। শেষের কথাটা অস্ফুট স্বরে বলল আকাশ। হাসির লাশ নিয়ে চলে আসলেন ওয়াজেদ আলী। সুরাইয়া ও সুরাইয়ার স্বামী মিলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিল। আকাশ থম মেরে দাঁড়িয়ে আছে, যাকে বলে পাথর নেই দাঁড়িয়ে থাকা। দলে দলে লোক এসে হাসিকে দেখে যাচ্ছে। একসময় হাসিকে দেখে যারা মুখ ঘুরিয়ে নিত, আজ তারাই হাসির জন্য চোখের জল ফেলছে। পিহু ও শায়লা বেগমও কাঁদছেন আজ। হঠাৎ সবার সামনে আকাশ এসে হাসিকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। হাউমাউ করে কাঁদছে আকাশ। আকাশের বাবা আকাশকে হাসির থেকে ছাড়িয়ে নিলেন। হাসিকে গোসল করানো হচ্ছে। আকাশ তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বাবা জানো, আজকে অফিস যাওয়ার সময় হাসি আমায় জড়িয়ে ধরে বলেছিল, আকাশ, আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে এই জড়িয়ে ধরাটাই আমার শেষ ধরা। জানো বাবা, হাসিকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমার হাসি আমায় কিছু একটা বলেছিল, কিন্তু আমি এতটাই খারাপ স্বামী যে আমার স্ত্রীর শেষ কথাটাও বুঝতে পারিনি। আকাশ, শান্ত হও, এখন তোমায় ভেঙে পড়লে চলবে না। হাসি রেখে যাও শেষ স্মৃতি, তোমাদের সন্তানদের জন্য হলেও তোমায় নিজেকে ঠিক রাখতে হবে। হাসিকে কাফনের কাপড় পরিয়ে খাটিয়ে শোয়ানো হলো। শেষ বিদায়ে সবাই চোখের জল ফেলছে। আকাশ, আকাশের বাবা, ওয়াজেদ আলী, পিয়াস খাটিয়া ধরেছে। হাসির দাফন কাফনের কাজ শেষ করতে করতে রাত 9টা বেজে গেছে। সুরাইয়া বাচ্চা দুটিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। আকাশ বসে আছে সোফায়। এখন আর আকাশ কাঁদছে না, ওর চোখের জল শুকিয়ে গেছে। কাঁদতে ভুলে গেছে আকাশ, চোখ মুখ ফুলে আছে। কি এমন ক্ষতি হতো বাচ্চা না নিলে? অন্তত এমন তো কোনো ক্ষতি হতো না যার জন্য আমার হাসিকে হারাতে হতো। বাচ্চা না নিলে হয়তো আজ আমার হাসি আমার কাছে থাকতো। হাসিহীনা বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ভাইয়া, সারাদিন ধরে কিছু খাওনি, অল্প কিছু খেয়ে নাও। আমি খাবো না হাসি। ভাইয়া, আমি হাসি না। তুই কেন বুঝিস না ভাবি আর নেই? যে চলে গেছে তার জন্য নিজের ক্ষতি করলে চলবে না ভাইয়া। অন্তত হাসির আর তোর বাচ্চাদের জন্য নিজের একটু যত্ন নে। সুরাইয়া, তুই তো রোহানকে ভালোবাসিস। আজ রোহানের কিছু হয়ে গেলে তুই কি ঠিক থাকতে পারবি? জানিস সুরাইয়া, হাসি জন্মের পর থেকে অনেক কষ্ট করেছে রে। কখনো সুখের মুখ দেখেনি। ও আমার হাত ধরে নতুনভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমি কি করলাম? আমি ওর জীবনটাই কেড়ে নিলাম। বাঁচতে দেইনি আমি ওকে। কেন নিজেকে দোষারোপ করছিস ভাইয়া? আমিই তো দোষী। আমাকে বিয়ে করাই তো ও আজ কবরে। আমার মাই তোকে মেরে ফেলেছে। ভাই, সুরাইয়াকে থামিয়ে দিয়ে আকাশ বলল, আমি একটু একা থাকতে চাই, তুই যা। সুরাইয়া চলে গেল। আকাশ একা একা ছাদে গিয়ে ছাদের রেলিংয়ের ধরে আনমনে দাঁড়িয়ে আছে।
শুনেছি মানুষ মারা গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। যদিও কথাটা মিথ্যা, কিন্তু তারপরেও কেন জানি এই মিথ্যা কথাটাকে আজ চরম সত্যি বলে মেনে নিতে ইচ্ছে করছে। আকাশ নিচে নেমে মায়ের কাছে গেল। মা। কেন এমন করলে মা? শোনো আকাশ, আমি কিছু করিনি। আজ ওর মৃত্যু লেখা ছিল, তাই ও মরে গেছে। আর এমন তো না যে দায়মা দিয়ে মানুষের বাচ্চা হয় না। আমাদেরও তো হয়েছে। কই আমরা তো ডাক্তারের কাছে যাইনি। আমরা কি মরে গেছি? যুগ পাল্টে গেছে মা। যুগ পাল্টানোর সাথে কি বাচ্চা জন্মানোর ধরনটাও পাল্টে গেছে? আকাশ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। গভীর রাতে সবাই ঘুমানোর পর ব্যাগ গোছাতে লাগলো আকাশ। সাথে হাসির সবকটা চিরকুট আর কয়েকটা শাড়িও নিল। এই গভীর রাতে একদিন আমি হাসিকে নিয়ে পালিয়েছিলাম, আর আজ আমি আর আমার বাচ্চাদের নিয়ে পালাবো। এখানে থাকবো না আমি। যেখানে আমার হাসি নেই সেখানে আমি থাকবো কিভাবে? গভীর রাতে আকাশ বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। 5 বছর পর রাত 8টা। আকাশ সবেমাত্র বাজার করে বাসায় ফিরেছে। মেঘ বৃষ্টি কোথাও নেই। মেঘ বৃষ্টি আকাশকে না বলে ওরা সচরাচর কোথাও যায় না। আকাশ এক এক করে প্রত্যেকটা রুম চেক করে, কিন্তু কোথাও নেই মেঘ বৃষ্টি। আকাশ দৌড়ে ছাদে যায়। মেঘ বৃষ্টি, তোমরা এখানে? তোমরা জানো পাপা তোমাদের কত করে খুঁজছি। আমরা মাকে দেখছি। বন্ধু, তুমি তো বলেছিলে মা আকাশের স্টার হয়ে গেছে। আকাশের সব থেকে বড় স্টারটা আমাদের মা। তবে কেন এই স্টারটা খসে পড়ে না? মেঘ বৃষ্টি, তোমরা নিচে এসো, পাপার সাথে রান্না করবে। বলো না বন্ধু, ওই স্টারটা কবে খসে পড়বে? তোমরা আরো বড় হও, তারপরে ওই স্টারটা খসে পড়বে। এবার চলো, আমরা আইসক্রিম ডান্স দিব। বন্ধু, তুমি আইসক্রিম এনেছো? মামনি, পাপা তোমাদের জন্য আইসক্রিম এনেছে। মেঘ বৃষ্টি আইসক্রিম খেতে খেতে আইসক্রিম ডান্স দিচ্ছে, আর আকাশ মাংস রান্না করছে। রান্না শেষে 2 ছেলে মেয়েকে খাইয়ে দিল আকাশ। তারপর মেঘ বৃষ্টি তাদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আকাশকে খাইয়ে দিল। বন্ধু, হা করো তো। রোজ রোজ আমাকে খাইয়ে দাও কেন বলো তো? আমরা ছাড়া তো তোমার কেউ নাই যে তোমাকে খাইয়ে দিবে। আকাশের স্টারটাও খসে পড়ে না, তাই আমরাই তোমায় খাইয়ে দিই। আচ্ছা মেঘ বৃষ্টি, পাপা যদি তোমাদের মায়ের মতো আকাশের স্টার হয়ে যায় তখন কি করবে তোমরা? না পাপা, আমরা তোমাকে স্টার হতে দিব না। তুমি ছাড়া আমাদের কেউ নেই। তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা, আর তুমি আমাদের বন্ধু। হা হা, পাপা তো এমনিই বললাম। পাপার দুষ্টুমি তোমরা বোঝো না। এরকম দুষ্টুমি আর করবে না পাপা, আমাদের কষ্ট হয়। ঠিক আছে কলিজা। আকাশ 2 ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিল। মধ্যরাতে ঘুড়ি বানাতে লাগলো আকাশ। হাসির সেই রীতিটা আকাশ নিজের মধ্যে বহাল রেখেছে। হাসি মারা যাবার পর থেকে আকাশ রোজ রাতে ঘুরে ওড়ায়। আজও তার ব্যতিক্রম নয়। ঘুড়ি বানানো শেষে চিঠি লিখতে বসলো আকাশ। প্রিয় হাসি, আমার ভালোবাসা নিও। বড্ড ভালোবাসি তোমায়। তোমাকে আজও ভুলতে পারিনি আমি। খুব করে মনে পড়ে তোমার কথা। তোমাকে না বলা অনেক কথা আমার বুকের মধ্যে এখনো আটকা পড়ে আছে। সারাদিনের অফিসের ক্লান্তি শেষে বাসায় এসে রান্না করে বাচ্চাদের খাওয়াতে হয়। আমি একা একটা ছেলে মানুষ, এত কাজ করি কিভাবে বলো তো? আমার ক্লান্তি দূর করার জন্য একটা মানুষও নেই। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে, কিন্তু আমি সেটা করতে পারি না। বাচ্চাদেরকে গোসল করাতে হবে, রান্না করতে হবে, ওদের খাওয়াতে হবে, এই ভেবে নিজের যত্নের কথা মাথায় থাকে না। একটা সংসারে একজন স্ত্রীর গুরুত্ব অপরিসীম। সেটা স্ত্রীহারা পুরুষগুলোই বোঝে। জানো হাসি, আমি তোমার বাচ্চাদের শুধু বাবা নই, আমি ওদের মা, ওদের সুখ দুঃখের সাথী, সব মিলিয়ে আমি ওদের বন্ধু। তাই ওরা আমাকে বন্ধু বলেই ডাকে। হাসি জানো, তুমি ছাড়া আমার খুব কষ্ট, আমি ক্লান্ত। তাও দিন শেষে খুব ভালো লাগে যখন তোমার সাথে আমার দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করতে পারি। আই লাভ ইউ হাসি, আমার চিরকুটে বউ। আমি তোমায় বড্ড ভালোবাসি। ইতি, তোমার ভালোবাসা আকাশ। চিঠিটা ঘুড়িতে বেঁধে ছাদে নিয়ে গেল আকাশ। ঘুড়ি ওড়াতে ওড়াতে আকাশের বড় তারার সাথে কথা বলছে আকাশ। ওই চিরকুটে রানী, তুমি এত স্বার্থপর হলে কিভাবে?
আমাকে একা রেখে কি করে তুমি চলে গেলে? খানিকক্ষণ পর আকাশ নিচে এসে মেঘবৃষ্টির পাশে শুয়ে পড়ে। আজও প্রতিটা রাতে হাসির জন্য আকাশ চোখের জল ফেলে। পরক্ষণই ভাবল, না না, আমাকে কাঁদলে চলবে না, ছেলেদের যে কাঁদতে নেই। সকালবেলা আকাশ মেঘবৃষ্টিকে খাইয়ে দিয়ে রেডি করে নিল, তারপর নিজেও রেডি হয়ে ওদের নিয়ে অফিস চলে গেল। দুপুর 12টা নাগাদ সুরাইয়া কল করে, হ্যালো হ্যালো ভাইয়া, তুই তাড়াতাড়ি আয়, মা স্ট্রোক করেছে। কথাটা শোনা মাত্রই আকাশ মেঘবৃষ্টিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বন্ধু, আমরা কোথায় যাচ্ছি? আমরা তোমার দাদু বাড়ি, তোমার দিদা অসুস্থ হয়ে পড়েছেন। আকাশ অতীতে ফিরে গেল। সেদিনও বাড়ি থেকে চলে আসার পর কেউ খোঁজ নেয়নি তাদের। হয়তো খোঁজ নিয়েছে, কিন্তু খুঁজে পায়নি। আকাশও কারোর সাথে যোগাযোগ রাখেনি, একমাত্র সুরাইয়া ছাড়া। সুরাইয়ার সাথে মাঝে মধ্যে যোগাযোগ করত, শুধুমাত্র ও বাড়ির খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু নিজের বাসার ঠিকানা দেয়নি আকাশ। ওখান থেকে আসার পর আকাশ তার সমস্ত পুঁজি দিয়ে হাসির নামে ছোট একটা কোম্পানি খুলে বাচ্চাদের নিয়ে রোজ অফিস যেত। সে দুজন স্টাফও রেখেছিল মেঘবৃষ্টির জন্য। দিন রাত পরিশ্রমের ফলে আকাশের ছোট কোম্পানিটা অনেক বড় হয়ে ওঠে। এখন আকাশ হাসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। সে একজন সফল ব্যবসায়ী। কত মেয়ে আকাশ বলতে পাগল, কিন্তু আকাশ কাউকেই পাত্তা দেয় না। তার মন এখনো পড়ে আছে সেই চিরকুটে রানীর উপর। সে আর কাউকেই তার জীবনের সাথে জড়াতে চায় না। আকাশ চায় না হাসির মতো তার বাচ্চারাও কষ্ট পাক, সৎ মায়ের অত্যাচারে জর্জরিত হোক। আকাশের ধ্যান ভাঙে মেঘের ডাকে, বন্ধু, আমরা চলে এসেছি। আকাশ গাড়ির দরজা খুলে দিল। সুরাইয়া মেঘকে কোলে তুলে নিল, আর আকাশের বাবা বৃষ্টিকে কোলে তুলে নিলেন। আকাশ গাড়ি থেকে নেমে সুরাইয়াকে জিজ্ঞেস করলো, মা কেমন আছেন? ভাইয়া, মা প্যারালাইজড হয়ে গেছে। কথাটা শুনেই টপ টপ করে আকাশের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। শত হোক, উনি তো আমারই মা। আকাশ তার মায়ের কাছে গেল। আকাশকে দেখে সালমা বেগমের চোখ থেকে জল পড়তে লাগলো। আকাশ মায়ের চোখের জল মুছে কিছু সময় কথা বলে বেরিয়ে গেল নিজের রুমে। সুরাইয়া মেঘবৃষ্টিকে খাইয়ে দিয়ে ওদের সাথে গল্প করতে লাগলো। সালমা বেগম নিজের ভুল বুঝতে পেরে তিনি অনুতপ্ত। আকাশ আসার খবর পেয়ে রাতে ওয়াজেদ আলী আসেন। অনেক আদর করলেন মেঘবৃষ্টিকে। তোরা আমার হাসির সন্তান, আমার নাতি নাতনি তোরা। মেঘবৃষ্টির সাথে কিছু সময় খেলা করে চলে গেলেন ওয়াজেদ আলী। যাবার সময় বলে গেলেন, কাল যেন আকাশ মেঘবৃষ্টিকে নিয়ে বাড়ির পাশের পার্কে যায়। একজন ওদের সাথে দেখা করতে চায়। সেলিম এতদিন পর নিজের নাতি নাতনিকে পেয়ে খুব খুশি। এবারের বংশধররা, এরাই এবারের প্রদীপ। পরের দিন সকালে ওয়াজেদ আলীর কথা মতো আকাশ মেঘবৃষ্টিকে নিয়ে পার্কে যায়। পার্কে বসে আছে আকাশ। হঠাৎ মেঘ বলে উঠল, বন্ধু, ওই দেখো, আকাশ থেকে স্টারটা খসে পড়েছে। পাপা, মাম্মাম। আকাশ ঘুরে তাকালো। দেখতে পেলে হুবু হাসির মতো একটা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তার সাথে ওয়াজেদ আলীও আসছেন। ওকে দেখে আকাশের বুকটা ধক করে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সে যেন তার হাসিকে দেখছে। তুমি খুশি, তাই না? খুশি মুচকি হেসে জিজ্ঞেস করলো, আপনি চিনলেন কিভাবে? তখনই মেঘবৃষ্টি মা বলে দৌড়ে গিয়ে খুশিকে জড়িয়ে ধরল। ওলে ওলে আমার কলিজারা, কত ভালোবাসে আমায়। মা, তুমি এতদিন কোথায় ছিলে? সব বলবো শোনা, আগে তোমাদের বাবার সাথে কিছু কথা বলে নিই। তোমরা ততক্ষণ তোমাদের এই নানু ভাইয়ের সাথে থাকো। খুশি আকাশকে নিয়ে একটু সাইডে গেল। বললেন না যে আমাকে চিনলেন কি করে? তোমার কথা আমার হাসির মুখে অনেক শুনেছি। তাই সে আমার সম্বন্ধেও আপনাকে বলেছে নাকি? কি বলল সে? বলেছিল ভালোবাসার আরেক নাম খুশি। তুমি নাকি প্রতি মাসে একবার বাড়িতে এসে হাসিকে নাকি দেখে যেতে, আর অনেক জামাও দিতে। যতদিন থাকতে ততদিন নাকি ওর হাতে হাতে কাজে হেল্প করতে, একসাথে খাওয়া দাওয়া গোসল সব করতে। তুমি কথা বলতে পারায় হাসির তুলনায় সবাই তোমাকে খুব ভালোবাসতো। তোমাকে তোমার খালা নাকি দত্তক নিয়েছেন, আর আমাদের বিয়ের আগের বছরই নাকি বিদেশ গেছিলে। তা দেশে ফিরলে কবে? 2 বছর আগে। তা বাচ্চাদের নিয়ে কেমন কাটছে দিনকাল?
ভালোই। তোমার অনেক প্রশংসা শুনেছি বাবার মুখে। তুমি নাকি হাসিকে খুব ভালোবাসতে। বাসতাম না, এখনো বাসি। বলছিলাম কি, আপনি অনুমতি দিলে আমি আপাতত ওদের মায়ের হিসেবে ওদের সাথে থাকতে চাই, এই কদিনের জন্য। ওরা মা মা বলে ডাকছে আমায়। এইটুকু বাচ্চা, কিভাবে ওদের সত্যটা বলি বলেন তো? ওদের তো আর বলা যায় না যে ওদের মা না ফেরার দেশে চলে গেছে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আপনি ওদের সময় দিতে পারলে আমার কোনো আপত্তি নেই। ওরাও না হয় কিছুদিন মায়ের আদরটা পাক। খুশি মেঘ বৃষ্টিকে নিয়ে আড্ডা দিতে লাগলো। তাদের সাথে কথা বলছে, খেলা করছে। সন্ধ্যায় খুশি তাদের বাড়ি চলে যায়, আর আকাশ মেঘ বৃষ্টিকে নিয়ে তাদের বাড়ি যায়। পরের দিনও ঠিক একইভাবে আকাশ মেঘ বৃষ্টিকে নিয়ে পার্কে যায়। খুশি ওদের সাথে খেলা করে। এভাবে কেটে গেল 15 দিন। এখন মেঘ বৃষ্টি খুশিকে ছাড়া কিছুই বোঝে না। আকাশের সাথে খুশির বিয়ের কথা চলছে, কিন্তু আকাশের এক কথা, সে তার জীবন সঙ্গিনী হিসেবে হাসিকে মেনে এসেছে, আর সারা জীবন হাসিকেই মানবে। ভাইয়া, হাসি আর খুশির মধ্যে আমি তো কোনো তফাৎ দেখতে পাই না, তবে কেন তুই মেনে নিচ্ছিস না? একবার ভেবে দেখ, তুই খুশিকে বিয়ে করলে মেঘ বৃষ্টি ওদের মাকে খুঁজে পাবে। কিন্তু আমি যে খুশি চাই না সুরাইয়া, আমি আমার সেই চিরকুটে বউটাকেই চাই। ভালোবাসার মানুষ তো একজনই হয়, আর সে আমার হাসি। আকাশকে বিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, তাই আকাশ পরের দিনই মেঘ বৃষ্টিকে নিয়ে চলে যায়। বাড়ি আসার পর থেকে মেঘ বৃষ্টি কেঁদেই চলেছে, কিচ্ছু খাচ্ছে না। ওদের তাদের মাকেই চাই। বন্ধু, তুমি মাম্মামকে এনে দাও না। তুমি খেয়ে নাও মেঘ, মাম্মাম আসবে তো। না, আমরা কিচ্ছু খাবো না, আমরা মাম্মামের কাছে যাব। মাম্মাম না আসা পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। মেঘ লুকিয়ে লুকিয়ে খুশির কাছে ফোন করে। হ্যালো মাম্মাম। মেঘ বৃষ্টি, তোমরা কেমন আছো সোনা? খুব মিস করছি তোমাদের আমি। সাথে সাথে মেঘ বৃষ্টি কান্না করে দেয়। আমরাও তোমাকে খুব মিস করছি মাম্মাম। দেখো না মাম্মাম, পাপা আমাদের তোমার কাছে নিয়ে যাচ্ছে না। আমরা কিচ্ছু খাইনি, আর পাপাকে বলেও দিছি তুমি না আসলে আমরা খাবো না। এমন করে না সোনা, খেয়ে নাও তোমরা, না হলে যে অসুস্থ হয়ে পড়বে। পরের দিনই মেঘ বৃষ্টি খুব অসুস্থ হয়ে পড়ে। ছোটবেলা থেকে এমন হয়ে আসছে, ওরা অসুস্থ হলে দুজনই একসাথে অসুস্থ হয়। কোনো উপায় না পেয়ে আকাশ মেঘ বৃষ্টিকে নিয়ে বাড়ি যায়। ওদের ফিরে পেয়ে সবাই অনেক খুশি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আকাশ বিয়েতে রাজি হয়ে যায়। খুব নর্মালিভাবে ওদের বিয়ে হয়, কারণ ওরা চায় না মেঘ বৃষ্টি জানুক যে খুশি তাদের মা না। মাম্মাম, তুমি কথা দাও, আর কখনো আমাদের ছেড়ে যাবে না। তোমাদের মাম্মাম এই তোমাদের কথা দিল, সে আর কখনো তোমাদের থেকে দূরে যাবে না, সব সময় তোমাদের পাশে থাকবে। আর আজ থেকে তোমাদের মাম্মাম তোমাদের সাথেই থাকবে। আজ মেঘ বৃষ্টি অনেক খুশি। দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে খুশি অন্য রুমে গেল। আপনি কি আমাকে দেখে আনইজি ফিল করছেন? না। খুশি, একটা কথা বলবো? খুশি, আমাদের বিয়ে যখন হয়েই গেছে, তখন তুমি কি সারা জীবনের জন্য আমার চিরকুটে বউ হয়ে থাকবে? আর আরেকটা কথা, আমরা আর কোনো দিন বাচ্চা নিব না। মেঘ বৃষ্টি আমাদের সন্তান হিসেবে সারা জীবন থাকবে। তোমার কি কোনো আপত্তি আছে? খুশি খানিকক্ষণ চুপ থেকে তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। খুশি, তুমি অনুমতি দিলে আজ থেকে আমি তোমায় হাসি বলেই ডাকতে চাই। খুশি তাতেও সম্মতি জানালো। আজ থেকে আকাশ ফিরে পেল তার হাসিকে, আর মেঘ বৃষ্টি ফিরে পেল তাদের মাকে। মাসখানেক পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আকাশও আগে যেমন খুশির সাথে কথা বলতে আনইজি ফিল করত, এখন আর তেমন হয় না, বরং খুনসুটি ঝগড়া লেগেই থাকে। ঝগড়া শেষে খুশি রাগ করলে আকাশ বলে ওঠে, শেলিকা, তুমি কি রাগ করেছ? তেমনি আকাশও রাগ করলে খুশি বলে ওঠে, দুলাভাই, আপনি কি রাগ করেছেন? আজও বাচ্চাদের নিয়ে আকাশের সাথে ঝগড়া করে মুখ ফুলিয়ে বসে আছে খুশি। এই মিসেস চিরকুটে বউ, আপনি আমার বউ না হয়ে শেলিকা হলে ভালো হতো। সাথে সাথেই খুশি হো হো করে হেসে উঠল। এভাবেই চলছে তাদের সুখের সংসার। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।